This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা আত্রের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ আত্রে। ঘড়ির কাঁটা 2:06 মানে ফুল অ্যান্ড ফাইনাল। আর এই মুহূর্তে একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। ভুয়ো ভোটার লিস্টের দিস্তা কাগজ নিয়ে কমিশনের শুভেন্দু অধিকারী। দিস্তা কাগজ নিয়ে শুভেন্দু অধিকারী, ছবিটা একবার দেখুন। শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনে গেছেন, তার সঙ্গে রয়েছেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় সহ অন্যান্য বিজেপি কর্মীরা। কিন্তু কেন গেছেন তিনি? এই কাগজে কি আছে বলে তিনি দাবি করছেন? ডিটেল নেব শ্রাবন্তীর কাছ থেকে। শ্রাবন্তী, দেখো সংখ্যাটা 13,25,000 এবং এই দিস্তা কাগজ যেটা হার্ড কপি সেটাই নিয়ে এসেছেন শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য পেন ড্রাইভে তুলে এদের যাবতীয় তথ্য নিয়ে এসেছেন। 5 বিধানসভায় এই ভুয়ো ভোটারের সন্ধান পাওয়া গেছে। এটা বিজেপি নিজস্বভাবে তৈরি করেছে, প্রত্যেকটি বুথে স্টাডি করে এদেরকে সংখ্যা পাওয়া গেছে। এদের নাম বিভিন্ন জায়গায় রয়েছে এবং সেই বিষয়টি কেন কমিশনের নজর এড়িয়ে গেল সেই প্রশ্ন তিনি তুলেছেন। আপাতত কমিশনারের সঙ্গে তিনি কথা বলছেন। সরাসরি এই হার্ড কপি যেমন তিনি জমা দেবেন, একই সঙ্গে পেন ড্রাইভও জমা দেবেন কমিশনের কাছে। এর আগেও ভুয়ো ভোটার নিয়ে একাধিকবার বলেছিলেন শুভেন্দু অধিকারী। আজকে সরাসরি এই ভোটার লিস্ট সংশোধন জন্যই তো এসআইআর চলছে, তো এই এসআইআর এর মাঝে কেন এত দিস্তা কাগজ? দেখো এখনো পর্যন্ত খোলসা করেননি বিষয়টা। শুধুমাত্র 5টি বিধানসভা ক্ষেত্রে তারা দেখেছেন এটা। একই সঙ্গে তাহলে বাদবাকি বিধানসভার হাল কি সেই প্রশ্ন তারা তুলেছেন। এবং তার প্রশ্ন 2002-এর ভোটার তালিকায় যদি এত লোকের নাম বিভিন্ন জায়গায় একই সঙ্গে উঠে আসে তাহলে কিভাবে এই এসআইআর এর পদ্ধতি আরও বেশি সরলীকরণ করা সম্ভব হবে সেই প্রশ্ন তিনি তুলেছেন। আপাতত কমিশনের বিষয়টি যাতে নজরে আসে তারই চেষ্টা করছেন। একজন ভোটারের নাম একই জায়গায় থাকুক, বাদবাকি এই ভুয়ো ভোটারদের নাম বাদ যাক, এটাই তাদের পক্ষ থেকে আজকে জানানো হচ্ছে কমিশনে। শ্রাবন্তী, ছোট করে একটা প্রশ্ন জাস্ট, এই কোন 5টা বিধানসভা সেটা কি বলেছেন নাকি এটা পাবলিক ডোমেইনে আনতে চাইছেন এখনো বিজেপি? দেখো এখনও তিনি বলেননি, শুধুমাত্র কথা হয়েছে। কমিশনের বাইরে যখন তিনি জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে এসেছিলেন তার হাতে এই এত জিনিস ছিল এবং তিনি দাবি করছেন 13,25,000 ভোটারের কথা। সেই তাদের সমস্ত আলাদা করে ডকুমেন্টস হার্ড কপি নিয়েই তিনি ঢুকেছিলেন। কোন কোন বিধানসভা সেটা কমিশনের কাছ থেকে কমিশনারের সঙ্গে কথা বলার পরে সেটা স্পষ্ট হবে। ধন্যবাদ। তৃণমূল মারে এগুলো, এই ভোটগুলো মমতাকে দেখছেন না, কাঁদছে, চিৎকার করছে, পায়ে কাঁটা ফুটেছে, কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছে ইলেকশন কমিশন গড়তে। তাই তৃণমূলের সাপরা রাস্তা থেকে বেরিয়েছে। পশ্চিমবঙ্গের পেন ড্রাইভ নিয়ে এসেছি 13,25,000 ডবল ট্রিপল এন্ট্রি আর 5টা লোকসভা, কারণ বাকি তো ধরতে পারবো না, বড় বাজার থেকে লোক রাখতে হবে। ওগুলো তো আগে শুভেন্দু অধিকারী দেখতো, ওগুলো শুভেন্দু অধিকারী করে গেছে। তমলুক তো ওর নিজের জায়গা, ওগুলো করেছে ওই। এ অদ্ভুত লোক একটা, টাকা নিয়ে চাকরি দিয়েছে আবার এসে বলছে ওদের চাকরি খাও। এ তলারও খাবে ওপরেরও খাবে। ভারতবর্ষ বোধহয় এরকম একটা 2 নম্বরই রাজনৈতিক নেতা কখনো দেখেনি। নিয়োগ দুর্নীতির অভিযোগ থেকে 3 বছরে জেল জীবন, আর জেল মুক্তির পর টিভি9 বাংলার মুখোমুখি হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কালকেই তো বাড়ি ফিরলেন, কেমন অভিজ্ঞতা 3.5 বছর পর? ঘুমাতে পারিনি সারা রাত। আমি ওখানেও ঘুমাতে পারতাম না, এখানেও ঘুমাতে পারছি না। 3 বছর কাগজ পড়িনি, টিভি দেখিনি, এই সবে টিভি দেখছি, কাগজ পড়ছি। শারীরিক মানসিকভাবেও এখন সেই জায়গাটায় আসতে পারিনি। কর্মযজ্ঞে ফেরবার চেষ্টা করছি। কোথাও কি কালিমা লিপ্ত হলো? না, মুশিলিপ্ত করবার যারা চেষ্টা করেছে, ছবি তো মুশিলিপ্ত হলো না। সোনা গলাবার চেষ্টা করলেও খাঁটি সোনা তো গলে না। তো আমি সেভাবেই দেখি। আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি। আইন জানি যে বিচারালয়ে বিচার পাবো, সত্যের জয় একদিন হবেই হবে। আমাদের কাছে একটা লিফলেট ইতিমধ্যে বেহালাবাসীর কাছে পৌঁছচ্ছে, দুয়ারে বিধায়ক। আমি মানুষের প্রতি দায়বদ্ধ। 25 বছর আমাকে জিতিয়েছে, তারা কি একটা
অসৎ ব্যক্তিকে জিতিয়েছে, একটা অকর্মণ্য ব্যক্তিকে জিতিয়েছে। তাদের প্রতি আমার কোনো কর্তব্য নেই। গণতন্ত্রে বিচার চায় কার কাছে? গণদেবতার কাছেই তো বিচার চাইবে। এবং এটা ভুলে গেলে চলবে না, ওখানে আমি পরপর 5 বার অর্থাৎ 25 বছর বিধায়ক, তার প্রতি আমার দায়বদ্ধতা থাকবে না? তাদের মনে যখন প্রশ্ন তারা তুলছে আমার অবর্তমানে, সেই প্রশ্নের উত্তর দেওয়ার কর্তব্য কি আমার নয়? আমাকে দিতেই হবে। আপনি যাবেন তো? নিশ্চয়ই, নিশ্চয়ই যাব। বেহালার মানুষের ঘরে ঘরে প্রয়োজন হলে অটো নিয়ে ঘুরবো, কিন্তু বলবো আমি অসত্য নই, আমি নির্দোষ। একটা শেষ প্রশ্ন, দলনেত্রীর ব্যাপারে কি বলবেন? আমি দলনেত্রীর প্রতি আস্থাশীল। আপনারা শুনলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেল থেকে মুক্তি পাওয়ার পর তিনি বলছেন যে মানুষের কাছে তিনি যাবেন, তার অবর্তমানে যে প্রশ্ন উঠেছে তার উত্তর দেওয়ার জন্য তিনি দায়বদ্ধ। 5 বারের বিধায়ক তিনি, আর সেই প্রসঙ্গই তিনি উল্লেখ করছেন। বেহালা পশ্চিমের বিধায়ক তিনি, বিধানসভা এলাকায় দুয়ারে দুয়ারে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। বিজেপি নেতা শঙ্কর ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, তার প্রতিক্রিয়া নেব। শঙ্করদা, কি বলবেন? তিনি বলছেন যে মানুষের দুয়ারে দুয়ারে বিধায়ক হিসেবে যাবেন তিনি, তার জন্য যে প্রশ্নগুলো উঠেছে তার জবাব দেবেন তিনি। দুয়ারে দুয়ারে যাওয়ার যিনি কর্মসূচি নিয়েছেন এটা অত্যন্ত ভালো। তিনি গিয়ে নিশ্চিতভাবে বলবেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার ক্যাবিনেট তাদের সম্মিলিত দায়িত্ব এই চুরির ক্ষেত্রে কতখানি তাকে সহযোগিতা করেছে। তিনি নিশ্চয়ই দুয়ারে দুয়ারে গিয়ে তার বান্ধবীর বাড়ির খাটের তলার থেকে যে টাকা উদ্ধার হয়েছে সে ব্যাপারে দুয়ারে দুয়ারে গিয়ে বলবেন কেন এতগুলো টাকা ওখানে রেখেছিলেন। তার বিশাল বিপুল যে সম্পত্তি তিনি তৈরি করেছিলেন এই সময়কালে, এই বিষয়গুলো বলবেন। এবং সর্বশেষে আমি অবশ্যই আশা করবো পার্থবাবুর এই 3-3.5 বছরের অপরাধ থেকে তো মুক্তি অকাল নেই, উনি জামিনে মুক্ত হয়েছে। কিন্তু ইন্টারেস্টিংলি বলেছেন শঙ্করদা যে বিচার করবেন গণদেবতায়। দেখুন, 2 ধরনের বিচার উনি চাইতেই পারেন। একটা আছে আদালতের বিচার, যেটা স্বাভাবিকভাবে মানুষের কাছে এই মুহূর্তে যা সমাজ রয়েছে সেখানে দাঁড়িয়ে তার উপরে দাঁড়িয়ে তার ভাগ্য নির্ধারণ হবে। আরেকটা আছে মানে ভগবানের কাছে, জনগণের কাছে। সে তো সব অপরাধীরাই তার কাছে গিয়ে চাইতে পারে, সে নিয়ে আমার বলার কিছু নেই। কিন্তু আসল বিচারটা তো আদালত করবে, সেই বিচারে উনি কোথায় গিয়ে দাঁড়ান আগে সেটা দেখুন, তারপরে নয় জনগণ ভগবান তার বিচারের অপেক্ষা। ধন্যবাদ শঙ্কর। আর এই মুহূর্তে একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। 26/11 মুম্বাই হামলার চকে সিরিয়াল বিস্ফোরণের টার্গেট ছিল হোয়াইট কলার মডিউলের। বড় খবর এই মুহূর্তে যে খবর পাচ্ছি আমরা সূত্র মারফত, 26/11 মুম্বাই হামলা, একাধিক জায়গায় হামলা হয়েছিল, সিরিয়াল ব্লাস্ট হয়েছিল, আর সেই ছকই ছিল এবারও হোয়াইট কলার মডিউলের। অন্তত 200 কেজি আইডি বিস্ফোরণের ছক ছিল জঙ্গিদের। দিল্লির একাধিক জায়গাকে টার্গেট করেছিল। কি খবর পাচ্ছি সূত্র মারফত তন্ময়? দেখো, এখনো পর্যন্ত যেটা পাওয়া যাচ্ছে সেটা খুব মারাত্মক, যে একেবারে 26/11 যে 12টা জায়গায় মুম্বাই হামলা হয়েছিল সেই ধাঁচে অন্তত 200টি আইইডি সিরিয়াল ব্লাস্ট করার পরিকল্পনা ছিল। দিল্লি এবং দিল্লি সন্নিকটে যে সমস্ত জায়গাগুলো রয়েছে, ইন্ডিয়া গেট রয়েছে, কনস্টিটিউশন ক্লাব রয়েছে, গৌরীশঙ্কর মন্দির রয়েছে, বিভিন্ন রেল স্টেশন রয়েছে, পাশাপাশি শপিং মল, অর্থাৎ যেখানে যেখানে জনবহুল জায়গা, যেখানে যেখানে অনেক বেশি ক্ষতি করে দেওয়ার সম্ভাবনা, এই হোয়াইট কলার মডিউল সেই প্ল্যান করেছিল। সেই প্ল্যান কিন্তু এই মুহূর্তে ভেস্তে গেছে। প্রায় 200টি আইইডি বিস্ফোরণের পরিকল্পনা ছিল তাদের। ফলে বলা চলে যারা বড়সড় জায়গা, একই সঙ্গে বড়সড় বিস্ফোরণ, বড়সড় হামলা, সবটাই কিন্তু এই মুহূর্তে ভেস্তে গেছে। এই 10 তারিখের অর্থাৎ 10/11 যে বিস্ফোরণ, সেই বিস্ফোরণ থেকে পরপর এই তথ্যগুলো গোয়েন্দাদের হাতে আসছে। ফলে সবচেয়ে মারাত্মক অর্থাৎ মুম্বাই বিস্ফোরণ, মুম্বাইয়ে যে সিরিয়াল ব্লাস্ট হয়েছিল, সিরিয়াল বিস্ফোরণ হয়েছিল, সেটাকেও ছাপিয়ে যেতে পারত দিল্লির এই ঘটনা। ফলে হোয়াইট কলার মডিউল যে কতটা ভয়ঙ্কর হতে পারে, গোয়েন্দা তথ্য থেকে কিন্তু এবার তার প্রমাণ মিলতে শুরু করেছে। শুভজিৎ, সঙ্গে থাকা এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখছি আমরা। 26/11 যেমন একাধিক জায়গায় ব্লাস্ট করিয়েছিল জঙ্গিরা, তেমনই টার্গেট ছিল দিল্লির ক্ষেত্রেও। এমনই টার্গেট নিয়েছিল হোয়াইট কলার মডিউল। অন্তত 200টি আইডি বিস্ফোরণের ছক ছিল জঙ্গিদের। দিল্লির একাধিক জায়গায় তারা টার্গেট করেছিল।
গ্রুপ ক্যাপ্টেন আর কে দাস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। গ্রুপ ক্যাপ্টেন দাস, আমি শুভজিৎ রয়েছি, তন্ময় রয়েছে নিউজ রুম থেকে, আত্রি রয়েছে আমার সঙ্গে স্টুডিওতে। আমরা প্রত্যেকেই আপনার কাছে প্রশ্ন করব, ঠিক 24 ঘন্টা আগে গতকাল আপনার সঙ্গে যখন কথা হচ্ছিল আপনি একাধিক সম্ভাবনার কথা বলেছিলেন, তার মধ্যে একটা সম্ভাবনা মিলে গেছে, হয়তো তাড়াহুড়োতেই এই ঘটনা ঘটে গেছে, নইলে বড় কিছু ঘটাতে পারত। গ্রুপ ক্যাপ্টেন দাস। একদমই, ওদের কিন্তু উদ্দেশ্য অনেক বেশি বড় ছিল এই পুরো ইন্টারস্টেট টেরর মডিউলের, কিন্তু যখন নাকি ফরিদাবাদে ওদের কিছু সহকর্মীদের ধরা পড়লো তখন কিন্তু ওরা তড়িঘড়িতে কোথাও একটা আতঙ্কের সৃষ্টি করার জন্য একটা ব্লাস্ট করতে ইচ্ছুক হলো, কেন কি যেতে নাকি এরা ধরা না যেতে পারে এবং ওদের কাছে যা সব এক্সপ্লোজিভ ছিল সেটাও যদি পুলিশের হাতে না চলে যায়। তো ওরা তার আগেই এই ব্লাস্টটা করে ফেললো। কোথায় করলো? রেড ফোর্টের ওখানে, যেখানে প্রচুর লোকেদের সমাবেশ থাকে, সেখানে ওরা করলো। যা করেছে সেটা ক্লিয়ার ইন্ডিকেশন দ্যাট ওরা পারলে কিন্তু অন্য ইম্পর্টেন্ট টার্গেট করতে পারতো, কিন্তু আলটিমেটলি টেরর অ্যাঙ্গেল দিয়ে ওরা করতে গিয়ে একটা প্যানিক ক্রিয়েট করার জন্য ওই রেড ফোর্টের ওখানে দুটো মিল 26/11 সঙ্গে দুটো মিল না আমার মাথায় একটু, মানে আমি জানি আপনি সহমত হবেন কিনা। দেখুন 26/11তে ওরা টার্গেট করেছিল দেশের বড় শহর, এখানেও কিন্তু এই 10/11তে টার্গেট দেশের বড় শহর। 26/11 ক্ষেত্রে হাই সিকিউরিটি জোন, সেই জায়গা টার্গেট করা হয়েছিল যে আমরা হাই সিকিউরিটি ভাঙবো, ব্লাস্ট করবো। এই ক্ষেত্রেও দেখুন সেই হাই সিকিউরিটি জোন, সেটাকেই টার্গেট করা। একদমই, দেখো যখন কি টেররিজম হয় তখন কিন্তু টেরর থেকে বেশি প্যানিক ক্রিয়েশনের থেকে বেশি হচ্ছে কতটা পলিটিক্যাল এবং মিডিয়া মাইলেজ পেতে পারে, কতটা পাবলিসিটি পেতে পারে। এই যদি ছোট ছোট শহরে হতো এতটা পাবলিসিটি ওরা পেত না। মুম্বাইতে যা করেছে, দিল্লিতে এর আগেও করেছে, পার্লামেন্ট অ্যাটাক করেছে, ইজ বেসিক্যালি হাই প্রোফাইল টার্গেট এবং বড় শহরে, রাজধানী কি ইন্ডাস্ট্রিয়াল কি ইকোনমিক ক্যাপিটাল অফ দ্য কান্ট্রি মুম্বাইতে কিংবা দেশের ক্যাপিটাল দিল্লিতে, এই সব জায়গায় ওদের মেন উদ্দেশ্য থাকে। তো যা ওরা দিল্লিতে করেছে এটা টুয়ার্ডস দ্যাট। কিন্তু আমার নিজের সঙ্গে থাকুন ক্যাপ্টেন দাস, আমরা আরো একটা ব্রেকিং দিচ্ছি আপনাদের। সেটা হচ্ছে শুধু দিল্লিতে আবদ্ধ নয়, এই টার্গেটে ছিল উত্তরপ্রদেশ। এমন দুটো জায়গা তারা টার্গেট করেছিল যে ধামাকা হতে পারত, সেটা হচ্ছে অযোধ্যা আর বারাণসী। খুবই নির্দিষ্টভাবে এবং একটা লক্ষ্যকে সামনে রেখে যে টার্গেটগুলো তারা বেছেছিল, এটা পরিষ্কার হচ্ছে উত্তরপ্রদেশের অযোধ্যা আর বারাণসী, মন্দির নগরী যাকে বলা হয়, সেই মন্দির নগরী, সেই মন্দির শহর তাদের টার্গেটে ছিল। সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি নিয়ে জানাচ্ছেন। সুমন, একেবারে টার্গেট শুধু ক্ষতি করা নয়, কোথাও আরো একটা বড় আয়তনের জায়গা ছিল তাদের উদ্দেশ্যে, যে হামলা চালালে এই দুটো শহরেও, মন্দির নগরীতেও হামলা চালাবে। দেখো, ভারত অপারেশন সিঁদুরে জঙ্গিদের কার্যত জঙ্গি ঘাঁটিগুলোকে গুড়িয়ে দিয়েছিল। তারপরে আমরা দেখছি যে এই একটা ডাক্তার মডিউল মূলত জৈসি মোহাম্মদের, যারা কিন্তু এই প্ল্যানিংগুলো করেছিল, এবং গোয়েন্দারা জানতে পারছেন পরিষ্কারভাবে জিজ্ঞাসাবাদের মাধ্যমে যে তাদের শুধু দিল্লি বা দিল্লি এনসিআরে তারা সীমাবদ্ধ ছিল না, তারা ইউপির অযোধ্যার রাম মন্দির এবং বেনারসের ঘাট, গঙ্গার ঘাট, সেগুলোকেও কিন্তু টার্গেট করেছিল। এবং তাদের উদ্দেশ্য ছিল যে মন্দির নগরীতে একেবারে মন্দিরে যখন প্রচুর মানুষ সমবেত থাকবেন, সন্ধ্যারতি চলবে যখন, কিংবা যখন একসঙ্গে প্রচুর মানুষ পুজো দিতে যাবেন, তখনই কিন্তু তারা এই বিস্ফোরণটা ঘটাবে। এবং সেই জন্যই এত বিস্ফোরক, এই যে হাজার হাজার কেজি বিস্ফোরক তারা বাংলাদেশ হয়ে, নেপাল হয়ে আমাদের দেশের মধ্যে ঢুকিয়েছিল। কিন্তু তারপর যখন এই ডাক্তার মডিউল একের পর এক ধরা পড়তে থাকে, তখন কিন্তু তড়িঘড়ি করে রেড ফোর্টের কাছে ব্লাস্ট হয়ে যায়। বলা চলে বড় সড় বিপদ থেকে ভারত রক্ষা পেয়েছে। তবে এই জঙ্গিদের মডিউল অন্য রাজ্যগুলোতেও ছড়িয়ে রয়েছে, তাদেরকে শনাক্ত করার কাজ এনআইএ আধিকারিকরা চালিয়ে যাচ্ছে। ধন্যবাদ সুমন, আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন। এবং শুভাশিস ব্যানার্জি বিশেষজ্ঞ, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। শুভাশিস বাবু, এই জায়গাটাই একটু জানার চেষ্টা করবো। যখন অপারেশন সিঁদুরে আমরা দেখছিলাম, তার আগে যখন ওপার থেকে হামলা হচ্ছে, একাধিক ধর্মীয় স্থানগুলোকে টার্গেট করা হয়েছে। এক্ষেত্রেও দেখা যাচ্ছে মন্দির, সেটা অযোধ্যা, বারাণসী, মহারাষ্ট্রের মন্দির, এটাও টার্গেটে ছিল এদের। কি মনে হচ্ছে, শুধুই কি হামলা চালানো, নাকি এই সন্ত্রাসটা অন্য একটা লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তারা?
দেখুন, এটা গ্রেড টু লেভেল অফ টেররিজম। এখানে শুধু টেররিজম বা অ্যাক্ট অফ টেররিজমটাকে কনসিডার করলে হবে না। আমি আগের দিনই আপনাদের চ্যানেলে বলেছিলাম একটা অ্যালগোরিদম ধরা পড়ছে, যে অ্যালগোরিদমটা বার্প অ্যালগোরিদম, BERP। সেখানে বি মানে হচ্ছে বিলিভ, মানে যেখানে আস্থার প্রতীক, অর্থাৎ যেটা এখন আপনারা বলছেন রাম মন্দির এবং বিভিন্ন রকম মন্দির টন্দিরে যেখানে অ্যাটাক করলে, মন্দির মসজিদ এবং চার্চে অ্যাটাক করলে যেইভাবে একটা আস্থার উপরে অ্যাটাক করা হবে। অর্থাৎ এনার্জি গুলো যেখান থেকে সোর্সিং হয়। আর মানে হচ্ছে ইনস্টলমেন্ট গুলো যেগুলো আছে বড় বড়, নর্থ ব্লক, ইসরো, ডিআর। ব্লাস্ট হচ্ছে পাবলিক পোডিয়ামে যেখানে ব্লাস্ট যাবে একটা অ্যাক্টিভিটি, কেউ কোনো একটা সংগঠন। একটু অডিও সমস্যা হচ্ছে, পিসিআর আপনার সঙ্গে যোগাযোগ করবে নিশ্চয়ই, অডিওটা কেটে কেটে যাচ্ছে। তবে আমরা আরো একটা বড় খবর, সেই খবরও ব্রেক করেছিলাম, সেই খবর আরো একবার। দিল্লি বিস্ফোরণে জড়িয়ে গেছে বাংলাদেশের নাম। 2900 কেজি বিস্ফোরক উদ্ধারের পরেও আশঙ্কা কাটেনি, এখনো খোঁজ মেলেনি 300 কেজি অ্যামোনিয়াম নাইট্রেটের। বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছিল 3200 কেজি বিস্ফোরক। বাংলাদেশ ও নেপাল হয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক ভারতে ঢোকায় জঙ্গিরা। ফরিদাবাদ থেকে এখনো পর্যন্ত 2900 কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছে। বাকি 300 কেজি বিস্ফোরক কোথায়, তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা। সুভাষিসদার কাছে আরো একবার যাবো। সুভাষিসদা, এই বিষয়টা তো একটু জানতে চাইবো, এই বাংলাদেশ থেকে এদেশে আসা রুট এবং এই রুটের মধ্যে যে যে রাজ্য সরকার, রাজ্য প্রশাসন রয়েছে তাদের ইন্টেলিজেন্সের সঙ্গে কেন্দ্রীয় ইন্টেলিজেন্সের যে আদান প্রদান, তথ্য আদান প্রদান, এই বিষয়টা তো জানতে চাইবো। পাশাপাশি আপনি যেটা বলছিলেন, একটা জাস্ট জুড়ে দেবো আত্মীর সঙ্গে, এই টেরর সাইকোলজি যেটা গ্রুপ ক্যাপ্টেন দাস বলছিলেন না, যে ওরা চায় এমন একটা করতে যাতে খবর হবে, ইন্টারন্যাশনাল নিউজ হবে, তেমন কি ধর্মীয় স্থানে আঘাত, এটা নিয়ে পড়তে অন্য কোনো সাইকোলজি রয়েছে, দেশের মধ্যে একটা অশান্তির বাতাবরণ অন্যভাবে তৈরি করা? আপনি শুনতে পাচ্ছেন এবার আমার কথাটা? হ্যালো, বলুন বলুন সুভাষ। এই যে বার্প মডেলটা বলছিলাম, যেখানে বিলিভ আমি মডেলের কথা বলছিলাম, যেখানে বিলিভ, এনার্জি, রিসোর্স এবং পাবলিক, এই পাবলিক প্লেসগুলোতে আজকে অ্যাটাক করার পিছনে কারণ হচ্ছে রেলেভেন্স ক্রিয়েট করা। যত রেলেভেন্স ক্রিয়েট হবে, যত এমন আলোচনা হবে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, তাদের যে ব্র্যান্ড ভ্যালুটা হবে সেটা উঠবে, তত ফান্ডিং পাবে টেররিস্ট অর্গানাইজেশন গুলো। আজকে যে বাংলাদেশ গভর্নমেন্টকে কেন প্যাসেজ হিসেবে ইউজ করা হচ্ছে বাংলাদেশ, তার কারণ হচ্ছে বাংলাদেশের মধ্যে কোনো স্টেবল গভর্নমেন্ট নেই। এই সেম ডিস্টেবিলাইজেশনটা তৈরি করার চেষ্টা করা হয়েছিল নেপালে, যাতে করে এই ডিস্টেবল গভর্নমেন্ট গুলো বা গভর্নমেন্ট টেরিটরি গুলোকে ব্যবহার করে সেখান দিয়ে প্যাসেজ করিয়ে জিনিসপত্র ভারতবর্ষে ঢোকানো। সুভাষিস দা, একটু সমস্যা হচ্ছে, আসবো আপনার কাছে আসবো আমরা। বাংলাদেশ নেপাল হয়ে ভারতে প্রবেশ করেছে, যে তথ্যটা জানা যাচ্ছে, আমরাও মিডিয়ার মাধ্যমে সেটা জেনেছি। যারা এই ষড়যন্ত্র করেছে, এই ষড়যন্ত্রের তল অবধি আমাদের সরকার যাবে এবং সিঙ্গল পারসন উইল নট বি স্পেয়ার্ড, কাউকে ছাড়া হবে না। যারা এই ধরনের নাশকতামূলক কাজ করেছে তাদের প্রত্যেকের ব্যবস্থা হবে। এবং তার সাথে সাথে আমি আমাদের সংস্থাগুলোকে, যারা ইন্টেলিজেন্স নিয়ে কাজ করে, এই ধরনের আক্রমণকে প্রতিহত করার জন্য প্রতিনিয়ত যারা কাজ করে চলেছেন, তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি যে 2900 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট তারা যদি উদ্ধার করতে না পারতেন, আজকে এই মৃতের সংখ্যাটা বা ম্যাগনিটিউড অফ দ্য ব্লাস্ট অন্য ধরনের কিছু হতে পারত। এবার আরো একটা বড় ব্রেকিং দিই, আরো একটা আপডেট। তদন্তকারীদের নজরে এবার প্যাফ, PAFF, পিপলস অ্যান্টি ফ্যাসিস্ট ফ্রন্ট। এই ফ্রন্টের নজরে কেন? এরা কি করে? এরা সেই TRF, যারা আপনারা মনে থাকবে এই সংগঠন, যারা সায়াট সংগঠন হিসেবে কাজ করে পেহেলগাঁওয়ের হামলা করেছিল, সেই সংগঠনের মতোই এরাও কাজ করে, এরাও সক্রিয় কাশ্মীরে। ঠিক এদের হদিশ কিভাবে এলো এই দিল্লির বিস্ফোরণে আমরা জানবো। সিজার মন্ডল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সিজার, এই প্যাফ, এই সংগঠন কিভাবে সামনে এলো?
দেখো, সামগ্রিকভাবে এখন পর্যন্ত এই ডক্টরস মডিউল যেটাকে বলা হচ্ছে, সেই ডক্টরস মডিউলকে জিজ্ঞাসাবাদ করে এবং আমরা জানি গত 15 দিন ধরে উপত্যকার বুকে কিন্তু জম্মু কাশ্মীর পুলিশ একের পর এক জায়গায় বিভিন্ন ইউজি যে আন্ডারগ্রাউন্ড অপারেটিভসরা রয়েছে, ওভারগ্রাউন্ড অপারেটিভসরা রয়েছে, জামায়াতে ইসলামিক যারা অপারেটিভসরা রয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করছে এবং সেখান থেকেই কিন্তু টিআরএফ এর মতো এই প্যাফের নাম উঠে এসছে। প্যাফ হচ্ছে, টিআরএফ যদি হয় লস্করের ছায়া সংগঠন উপত্যকার বুকে, তাহলে প্যাফ হচ্ছে একইভাবে জয়েসের ছায়া সংগঠন এবং সেখান থেকেই কোথাও না কোথাও, যেটা বারবার কোথাও গোয়েন্দারা মনে করছেন, গোটা বিষয়টাই নিয়ন্ত্রিত হয়েছে সীমান্তের ওপার থেকে বা প্রকৃত নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে, পাকিস্তান থেকে, এবং সেই যোগসূত্রটাই কিন্তু খুঁজে বের করার চেষ্টা করছেন। যেরকম আমরা পহেলগামের ক্ষেত্রে খুঁজে পেয়েছিলাম, টিআরএফ প্রাথমিকভাবে দাবি করলো, পরবর্তীতে সুতোটা যে মূল ছিল পাকিস্তানের বুকে সেটা কিন্তু প্রমাণিত হয়েছিল। সেই বিষয়টাই কিন্তু, সেই সূত্রগুলোই খুঁজে বের করার চেষ্টা করছেন। ধন্যবাদ সিজার। আর এটিএসে তল্লাশি চলছে এবার মহারাষ্ট্রে। দিল্লি বিস্ফোরণকে লিঙ্ক করেই এই তল্লাশি চালানো হচ্ছে। ঠানেতে গ্রেফতার উর্দুর অধ্যাপক ইব্রাহিম। 3 ঘন্টা তল্লাশি চলেছে। তারপর কম্পিউটারে হার্ড ডিস্ক থেকে প্রচুর নথি পেয়েছেন তদন্তকারীরা। আল কায়দার ইন্ডিয়া মডিউলের দায়িত্বে থাকা জুবের হাঙ্গেরকারের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে এই অধ্যাপক ইব্রাহিম আবিদের। আর এই মুহূর্তে আপনাদেরকে একটা ছবি দেখাবো। দিল্লিতে বিস্ফোরণের পর বাংলাদেশ নিরাপত্তার কড়াকড়ি। দিল্লিতে বিস্ফোরণের পর বাংলাদেশ নিরাপত্তার কড়াকড়ি। বীরভূমে পুলিশের নাকা চেকিং এ উদ্ধার জিলেটিন স্টিক। এই মুহূর্তে যে খবর পাচ্ছি আমরা, বীরভূমে পুলিশ যখন নাকা চেকিং করছিল তখন জিলেটিন স্টিক উদ্ধার হয়েছে। আপনাদেরকে সেই ছবি আমরা দেখাচ্ছি। এই গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল। হিমাদ্রি আমাদের সঙ্গে লাইভে রয়েছেন। হিমাদ্রি, গাড়িটা কোথা থেকে আসছিল, গাড়িটা কার নামে রেজিস্ট্রেশন করা হয়েছে, কোথায় যাচ্ছিল, কত পরিমাণ স্টিক উদ্ধার হয়েছে, কাউকে অ্যারেস্ট করা হয়েছে কিনা, ডিটেল দাও। দেখো, একেবারেই পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি, ঝাড়খণ্ডের দিক থেকে আসছিল এই গাড়িটি পশ্চিমবঙ্গে, ঠিক পশ্চিমবঙ্গে যে বর্ডার ক্রস করেছে নলহাটি থানা, সুলতানপুর থেকে নলহাটি থানা যে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার মধ্যেই কিন্তু আটক করে প্রথমে গাড়িটিকে এবং নাকা তল্লাশির সময় অন্যান্য গাড়ির মতো এই গাড়িতেও যখন চেক করা হচ্ছিল তখন সেখান থেকে 50টি বস্তা উদ্ধার হয় এবং সেই 50টি বস্তার মধ্যে রয়েছে প্রায় 20,000 পিস জিলেটিন স্টিক। কী কারণে এত পরিমাণ বিস্ফোরক আনা হচ্ছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, যেমন সব দিকে তদন্ত করছে এই মুহূর্তে বীরভূম জেলা পুলিশ। যেটা হতে পারে পাথর শিল্পাঞ্চল রয়েছে সেখানে নিয়ে যাওয়া হতে পারে, কিন্তু দিল্লিতে যেহেতু বিস্ফোরণের একটা কাণ্ড ঘটেছে, দেশ জুড়ে হাই অ্যালার্ট জারি রয়েছে, তাতে কোনো রকম কিন্তু অ্যাঙ্গেল বাদ দিচ্ছে না তদন্তকারী আধিকারিকরা। নাশকতার কোনো কাজ এই জিলেটিন স্টিক দিয়ে করা হতো কিনা, পাশাপাশি না অন্য কোনো কাজে ব্যবহার করা হতো কিনা, কোথা থেকে আনা হচ্ছিল এই জিলেটিন স্টিক, কাদের মদত রয়েছে, সমস্ত বিষয় যেমন তদন্তকারী আধিকারিকদের নজরে রয়েছে, পুলিশ খতিয়ে দেখছে। পাশাপাশি ইতিমধ্যেই কিন্তু একজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে হেফাজতে নেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে এই ঘটনার সাথে কে বা কারা জড়িত থাকতে পারে। হিমাদ্রি, যাকে অ্যারেস্ট করা হয়েছে গাড়ির চালক কি? না দেখো, একেবারে গাড়ির চালক নয়, যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে গাড়ির চালক নয়, একজনকে গ্রেপ্তার করা হয়েছে সন্দেহ মারফত। পুলিশ জানতে পারে, সন্দেহ করে এবং পরবর্তী ক্ষেত্রে পুলিশ জানতে পারে ওই ব্যক্তি এই জিলেটিন স্টিক আনার ক্ষেত্রে ভূমিকা পালন করছিল, অর্থাৎ ওই ব্যক্তি জিলেটিন স্টিকগুলিকে নিয়ে আসছিল, এমনটাই কিন্তু পুলিশ জানতে পারে। এরপর তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে হেফাজতে নেওয়া হচ্ছে। পুলিশকে দেখে কিন্তু তখন গাড়ির চালক সেখান থেকে পালিয়ে যায়। কোথায় পালিয়ে গেল তার দিকেও যেমন একদিকে তল্লাশি চালানো হচ্ছে, পাশাপাশি পুলিশের পক্ষ থেকে এটাও নজর রাখা হচ্ছে এই ঘটনা থেকে ঝাড়খণ্ডে কোথায় থেকে নিয়ে আসা হচ্ছিল এবং কত পরিমাণ জিলেটিন স্টিক তাদের কাছে মজুদ রয়েছে। আরও বিশাল পরিমাণ অন্য কোনো, যেমন এর আগে বীরভূম জেলায় একাধিক সময় দেখেছিলাম অ্যামোনিয়াম নাইট্রেট, জিলেটিন স্টিক, এই ধরনের বিস্ফোরক পদার্থ উদ্ধার হয়, সেই ধরনের কোনো পদার্থ তাদের কাছে এখন মজুদ রয়েছে কিনা সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। নজর রাখো। প্রশাসন দেখছে, নিশ্চয়ই প্রশাসন দেখছে, দেখা উচিত কোথায় কি আছে। বীরভূমে বিস্ফোরণের আগেও অনেকবার উদ্ধার হয়েছে, এই নিয়ে এনআইএ তদন্ত আছে, তদন্ত চলছে, অনেকে গ্রেপ্তার হয়ে ঢোকে আছে। কিন্তু এইবার যে বিশেষ পরিস্থিতি যে চলছে দিল্লি বিস্ফোরণের পর, তাতে যে পুলিশ বিভিন্ন নাকা চেকিং করছে, সেখানে এই উদ্ধারটা হয়েছে। এর জন্য প্রথমেই আমি নলহাটি থানার পুলিশ দিল্লিতে বিস্ফোরণের খবর আপনাদের দিচ্ছি।
মুর্শিদাবাদে বাড়িতে বিস্ফোরণ হলো, কান্দিতে বাড়িতে বিস্ফোরণ, একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 5 জন, দুজনের অবস্থা আবার আশঙ্কাজনক। কলকাতায় স্থানান্তর করা হচ্ছে দুজনকে, এই খবরও পাওয়া যাচ্ছে। অর্থাৎ কতটা অভিঘাত দেখুন, একটা বিস্ফোরণ হওয়ার পর এতটা তীব্রতা এই বিস্ফোরণের ছিল যে একজনের মৃত্যু হয়ে গিয়েছে, বাড়িতেই এই বিস্ফোরণ হয়েছে। গ্যাস সিলিন্ডার ফেটে এই ঘটনা ঘটেছে বলে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। কৌশিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। কৌশিক, কি খবর? দেখো, এখনো পর্যন্ত যে বিষয়টি জানা যাচ্ছে যে একজনের মৃত্যু হয়েছে গ্যাস বিস্ফোরণ করে, এবং বাড়ির মধ্যে যে রান্না করার সময় সেই সময় দুপুরে হঠাৎ করে বিস্ফোরণ ঘটে এবং বাড়িতে থাকা 6 জনই একই পরিবারের কিন্তু 6 জন গুরুতর জখম হয় এবং সেখান থেকে 6 জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে প্রথমে একজনকে মৃত বলে ঘোষণা করা হয় এবং বাকি 6 জন রয়েছে তাদের মধ্যে কিন্তু 2 জনের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে এবং তাদেরকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে নিয়ে আসা হয়েছে চিকিৎসার জন্য। এখন তাদের চিকিৎসা চলছে এবং তাদের মধ্যে 2 জনকে কিন্তু কলকাতায় স্থানান্তর করাতে তাদের অবস্থাও কিন্তু খুব একটা ভালো নয় এবং যে ঘটনা ঘটেছে দুপুরবেলায় হঠাৎ করে কিন্তু রান্নার সময় এই বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে। ধন্যবাদ। আর এই মুহূর্তের বড় খবর আপনাদের দিচ্ছি, কারণ লাগাতার এই বিস্ফোরণের খবরের মাঝেই মুর্শিদাবাদের এটি বিস্ফোরণের খবর। মুর্শিদাবাদের কান্দিতে বাড়িতে বিস্ফোরণ। এখনো পর্যন্ত যেটা বলা হচ্ছে যে রান্না করার সময় সিলিন্ডার ব্লাস্ট হয় আর সেখান থেকেই এই ঘটনা। একজনের মৃত্যু হয়েছে, 5 জন জখম, দুজনের অবস্থা আশঙ্কাজনক, তাদেরকে কলকাতায় আনা হচ্ছে। আর এই মুহূর্তে আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। দিল্লিতে বিস্ফোরণ, হাসপাতালে পৌঁছলেন নরেন্দ্র মোদী, আহতদের দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী। অন্যদিকে বিকেলেই কেন্দ্রীয় নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেটের বৈঠক রয়েছে, সেখানেও প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই বৈঠক হবে। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্ত, প্রাথমিকভাবে যেটা আমরা জানতে পেরেছিলাম যে সিসিএস এর বৈঠকে চেয়ার করবেন অমিত শাহ, কিন্তু এখন জানতে পারছি আমরা নরেন্দ্র মোদী। পরিবর্তনের কারণ কি? অত্যন্ত সিগনিফিকেন্ট। একদমই, দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বৈঠক ডেকেছে অর্থাৎ সিসিএস এর যে বৈঠক, সেই বৈঠকে প্রধানমন্ত্রীর বক্তব্য হবে শেষ বক্তব্য, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষ সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী, সেটাই কিন্তু হতে চলেছে। কারণ যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে অপারেশন সিঁদুরের আগে আমরা এরকম সিসিএস এর বৈঠক দেখেছিলাম এবং তারপরেই আমরা দেখেছিলাম কিভাবে মাঝরাতে ভারতের তরফে প্রত্যাঘাত করা হয়েছিল। এবারও সেই প্রত্যাঘাত কি আসন্ন? ভারতের মাটিতে যে ধরনের নাশকতামূলক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে অপারেশন সিঁদুরের পরেও, এখনও পর্যন্ত জম্মু কাশ্মীর সীমান্ত জুড়ে দিল্লির বুকে যে ব্লাস্ট করেছে তাতে জৈশের হাত যে রয়েছে তা নিঃসন্দেহে স্বীকার করে নিচ্ছেন তদন্তকারীরা। এই অবস্থায় দাঁড়িয়ে যেখানে অমিত শাহের বৈঠকে চেয়ার করার কথা ছিল, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বৈঠকের সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি শেষ সিদ্ধান্ত নেবেন যে কি হতে চলেছে। আর কিছুক্ষণ পরই সেটা বোঝা যাবে। তবে এই বৈঠক কিন্তু অত্যন্ত সিগনিফিকেন্ট, কারণ প্রধানমন্ত্রী যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই যে আজকে এই কদিনের মধ্যে কার্যকর হবে সেটা কিন্তু নিঃসন্দেহে মনে করছে সামরিকবিদরা। এবং তোমাকে আরও একটা বিষয় তথ্য দিয়ে রাখি, এই সিসিএস এর বৈঠকে কিন্তু সীমান্ত নিয়ে যেমন কথা হবে, তেমনই ভারতীয় সেনা মুভমেন্ট বা অন্যান্য নিরাপত্তাগত দিক থেকে কোন কোন বিষয়টিকে জোর দেওয়া হবে সেটাও কিন্তু মূল আলোচ্য বিষয় উঠে আসতে চলেছে। তবে সিসিএস এর বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে শুধু গোটা দেশ নয়, পাকিস্তানও, কারণ পাকিস্তানের দিক থেকে মুভমেন্ট শুরু হয়েছে, ভারতের দিক থেকেও বিভিন্ন সামরিক ঘাঁটিতে মুভমেন্ট হয়েছে। প্রধানমন্ত্রী কি সিদ্ধান্ত নেন, স্বরাষ্ট্রমন্ত্রী কি সিদ্ধান্ত নেন এবং সিসিএস এর বৈঠকে কি উঠে আসে তার দিকেই নজর রয়েছে প্রত্যেকের। শুভজিৎ, সঙ্গে থাকো সায়ন্ত। নিঃসন্দেহে আজকের বড় খবর, এই বৈঠকের দিকে নজর থাকবে। আজকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিকেলে সিসিএস এর বৈঠক। একটু আগেই দেশে ফিরেছেন তিনি, আর দেশে ফিরে সরাসরি চলে গেলেন হাসপাতালে আহতদেরকে দেখতে। আর তারপরেই বিকেলে আজকে নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেটের বৈঠক রয়েছে। এই বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠক শেষবার হয়েছিল অপারেশন সিঁদুরের ঠিক আগে, তার কয়েক ঘন্টার মধ্যে আমরা দেখেছিলাম অপারেশন সিঁদুর। আজকের এই বৈঠকের কয়েক ঘন্টার পর কি বড় কোনো কিছু ঘটতে চলেছে জানি না। এই প্রশ্নগুলো কিন্তু অন্তত গতি প্রকৃতি তুলতে বাধ্য করছে। নিশ্চয় মনে আছে আপনাদের, এর আগে একাধিকবার ভারতের তরফ থেকে কড়া বিবৃতি দেওয়া হয়েছিল যে এদেশের মাটিতে যদি সন্ত্রাসবাদী হামলা হয়ে থাকে তাহলে ভারত সেটাকে পাকিস্তানের দিক থেকে যুদ্ধ হিসেবেই দেখবে, উপযুক্ত জবাব দেওয়া হবে। অপারেশন সিঁদুর সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের নীতি, ভারতের জঙ্গি হামলা হলে যোগ্য জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লি বিস্ফোরণে স্পষ্ট হচ্ছে পাক যোগ, ষড়যন্ত্রের শিকড়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী। ফের কি বড় কোনো পদক্ষেপ করবে ভারত? এর আগে একাধিকবার ভারতের তরফ থেকে বলে দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর কিন্তু শেষ হয়নি। ऑपरेशन सिंदूर आतंक के खिलाफ भारत की नीति है।
ऑपरेशन सिंदूर ने आतंक के खिलाफ लड़ाई में एक नई लकीर खींच दी है, एक नया पैमाना, न्यू नॉर्मल तय कर दिया है। पहला, भारत पर आतंकी हमला हुआ तो मुंह तोड़ जवाब दिया जाएगा। हम अपने तरीके से, अपनी शर्तों पर जवाब देकर रहेंगे। हर उस जगह जाकर कठोर कार्रवाई करेंगे जहां से आतंक की जड़ें निकलती हैं। मैं यहां बहुत भारी मन से आया हूं। कल शाम दिल्ली में हुई भयावह घटना ने सभी के मन को व्यथित कर दिया है। मैं पीड़ित परिवारों का दुख समझता हूं। आज पूरा देश उनके साथ खड़ा है। मैं कल रात भर इस घटना की जांच में जुटी सभी एजेंसियों के साथ, सभी महत्वपूर्ण लोगों के साथ संपर्क में था, विचार विमर्श चलता था, जानकारियों के तार जोड़े जा रहे थे। हमारी एजेंसियां इस षड्यंत्र की तह तक जाएगी। इसके पीछे के षड्यंत्रकारियों को बख्शा नहीं जाएगा। All those responsible will be brought to justice. অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে আলোচনায় আবারও যোগ দিয়েছেন। কর্নেল চৌধুরী, আপনার সঙ্গে শুভজিৎ রয়েছে, আত্মীয় রয়েছে। আমরা দুটো বক্তব্য পরপর শোনালাম প্রধানমন্ত্রী। দ্বিতীয় যে বক্তব্য শোনালাম সেখানে পরিষ্কার করে দেওয়া হয়েছে দিল্লি হামলার পিছনে ষড়যন্ত্রকারী যারা আছে তাদেরকে ছাড়া হবে না। আর প্রথম যে বক্তব্য শুনিয়েছিলাম সেটা অপারেশন সিঁদুরের পর দেশের প্রধানমন্ত্রী একেবারে জানিয়ে দিয়েছিলেন সর্বসমক্ষে যে আমাদের দেশের মাটিতে যদি আবারও কোনো সন্ত্রাসবাদী হামলা হয় তাহলে সেটা আমরা যুদ্ধ ঘোষণা হিসেবেই দেখব, আমরা আমাদের মতন করে সেটার জবাব দেব। আর তৃতীয় যে বিষয়টা যেটার দিকে গোটা দেশ তাকিয়ে আছে, আপনিও তাকিয়ে আছেন নিশ্চয়ই, সিসিএস এর বৈঠক, কি গন্ধ পাচ্ছেন? একদম শুভজিৎ, আগে বলেছিল যদি আবার কোনো জঙ্গি নাশকতার ছক যদি অ্যাটাক হয় ভারতের মধ্যে, ইট উইল বি কনসিডার্ড অ্যান অ্যাক্ট অফ ওয়ার। এটা আগে বলেছিল অপারেশন সিঁদুরের সময়, এবং এখন বলেছে যে পারপেট্রেটার্স এন্ড কনস্পিরেটার্স, এই যারা এটা প্ল্যান করেছে এবং এটা যারা ঘটিয়েছে, দুজনকেই আমরা আমাদের মতন করে ব্যবস্থা নেব। এক, আমরা কিন্তু আবার বলতে চাই ভারতকে কিন্তু সক্রিয় ভূমিকায় আমরা দেখতে চাই। প্রত্যেকবারই ন্যারেটিভ কিন্তু পাকিস্তান এটাকে কন্ট্রোল করতে, প্রতিক্রিয়াশীল মানে রিঅ্যাক্টিভ থেকে আমরা যদি সক্রিয় প্রোঅ্যাক্টিভনেসের মধ্যে আসি, কারণ প্রত্যেকবার দেখা যাচ্ছে জঙ্গি সংগঠনের দ্বারা পেছন থেকে এইবার ভারতীয়দের মধ্যে, ভারতের নাগরিকদের দিয়ে ভারতের মধ্যে একটা নাশকতার ছক, বড় বড় নাশকতার ছক করেছিল। থ্যাংক গড এটাকে সময় মতন ধরে এজেন্সিসরা ভেঙে দিতে পেরেছে। যদি না সেদিনকে যে পোস্টার, জৈশে মোহাম্মদের পোস্টার যদি সোপিয়া অথবা আনাতনাগে ধরানো পড়তো, তাহলে সেইখান থেকে 10ই অক্টোবরের থেকে এটা শুরু হয়েছিল এবং দুদিন আগে এটা গিয়ে পরিষ্কার সবাইকে ধরা গেছে, কমপ্লিট টেরর মডিউলটা ধরা গেছে। যদি ওই পোস্টারটা না ধরা পড়তো তাহলে এত বড় জায়গায়, বিভিন্ন জায়গায় যদি এই অ্যামোনিয়াম নাইট্রেট 3000 কিলো অ্যামোনিয়াম নাইট্রেট, এত অত্যাধুনিক অস্ত্র, এটা যদি ব্যবহার হতো সাধারণ নাগরিকের ওপর, আমি ইট ইজ লেফট টু ইমাজিনেশন আমার 140 কোটি ভারতীয়ের ওপর কি অবস্থায় আমরা থাকতাম। আজকে আমরা অন্যভাবে হয়তো ডিসকাশন করতে পারতাম কি না পারতাম, একটা বড় প্রশ্ন চিহ্ন রয়ে গেছে। তাই নিশ্চিতভাবে ভারতকে একটা সক্রিয় প্রোঅ্যাক্টিভ স্ট্যান্স নিতে হবে। ন্যারেটিভ পাকিস্তান সবসময় কন্ট্রোল করতে যেন না পারে। ওয়ান্স ফর অল, একবারের জন্য যে মাথাটা, হাইড্রার মাথা, যেটা আইএসআই
আসিম মুনির এবং সামরিক বাহিনী, পাকিস্তান সামরিক বাহিনীকে যা করার ভারতবাসী হিসেবে 140 কোটি ভারতবাসী আমরা প্রধানমন্ত্রীর সাথে দাঁড়িয়ে আছি, আমরা দিল্লির পাশে আছি। ওয়ান্স ফর অল প্রোঅ্যাক্টিভ স্টান্স নিয়ে এই যে টেরর নেটওয়ার্ক, শুধু ওই জৈশ এ মোহাম্মদ লস্কর তৈয়বা নয়, টেরর নেটওয়ার্কটাকে আমরা যেন ধূলিসাৎ করে দিতে পারি। সঙ্গে থাকুন। সিসিএস এর বৈঠক, সেই বৈঠক থেকে কি হয়, কোনো কিছু বড় কিছু সিদ্ধান্ত নিতে পারে কিনা ভারত, সেদিকে যেমন নজর থাকছে, শুধু আমাদের নজর নয়, পাকিস্তানেরও একটা চিন্তার কারণ। ইতিমধ্যেই তারা মাসুদ আজহারকে সরাতে শুরু করছে, কারণ পাকিস্তানের পিওকেতে মাসুদ আজহার থাকে, সেটা নিরাপদ নয় মাসুদ আজহারের জন্য। প্রত্যাঘাতের ভয় পাচ্ছে পাকিস্তান। জৈশ প্রধানকে সরানোর চিন্তা ভাবনা, মাসুদ আজহারকে কাতার বা বাহারিনে সরানোর ছক। আমাদের সঙ্গে দীপ, আমাদের প্রতিনিধি রয়েছেন। দীপ, তাহলে ভয় পেয়েছে পাকিস্তান যে প্রত্যাঘাত হতে পারে, তাই মাসুদ আজহারকে সরাচ্ছে। তাহলে কেন বাহারিনে বা এই সমস্ত জায়গাতেই কাতারে সরানোর ছক করছে? দেখো, দিল্লি বিস্ফোরণে সরাসরি জৈশের যোগ কেন্দ্রীয় গোয়েন্দারা পেয়েছেন। এখন প্রত্যাঘাত বলতে গেলে কার্যত সময়ের অপেক্ষা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কখন ভুটান থেকে ফেরেন সেদিকে সকলে তাকিয়ে রয়েছে। তারপরে আজ বিকেলে সিসিএস এর বৈঠক রয়েছে, সেই বৈঠক থেকেই কোনো বড় সিদ্ধান্ত হতে পারে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত মনে করা হচ্ছে। এই আশঙ্কাতে কিন্তু পাকিস্তান এই মুহূর্তে মাসুদ আজহারকে একটা নিরাপদ সেফ প্যাসেজে সরিয়ে নিয়ে যাচ্ছে। তার কারণ তারা পরিষ্কার বুঝতে পারছে যে ভারত কিন্তু আর মাসুদ বা জৈশ কাউকে ছেড়ে কথা বলবে না। আর ঠিক সেই কারণেই মাসুদ আজহারের জন্য আলাদা সেফ প্যাসেজ তৈরি করা হচ্ছে। কাতার বা বাহরিনে মাসুদ আজহারকে সরিয়ে নিয়ে যাওয়ার ছক হচ্ছে, এবং তার পাশাপাশি যারা মাসুদের অনুগামী রয়েছে বা জৈশের অন্যান্য টেরর অপারেটিভ রয়েছে তাদের আজারবাইজানে সরিয়ে নিয়ে যাওয়ার ছক কষা হচ্ছে। ইতিমধ্যেই পাক সেনার একাধিক যুদ্ধ বিমান তারা কিন্তু মাসুদ আজহারকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যেই ল্যান্ড করে গেছে। তারা প্রস্তুত রয়েছে যে কোনো মুহূর্তে মাসুদকে নিয়ে তারা বেরিয়ে যেতে চাইছে। কিন্তু সব থেকে বড় কথা, আগে কোনটা হবে? আগে মাসুদ আজহার অন্যত্র লুকিয়ে গিয়ে গা ঢাকা দিতে সক্ষম হবে? এখানে আমরা বিশেষজ্ঞদের মতামত একটু জানার চেষ্টা করব। কর্নেল দীপ্তাংশু, আপনার কাছে একটু জানা যে এই যে মুভমেন্টের কথা আমরা জানতে পাচ্ছি, মাসুদ আজহারকে সরানো কাতার বা বাহারিনে, আপনার কি মনে হচ্ছে প্রত্যাঘাত নিশ্চিত, এটা আন্দাজ করতে পারছে পাকিস্তান, সেই জন্যই সরানো? দেখুন, বিগত যত সময় হয়েছে, সেটা উড়ি হোক, বালাকোট হোক, প্রত্যাঘাত, পুলওয়ামার পর বালাকোট প্রত্যাঘাত হয়েছে, এবং অপারেশন সিঁদুরে যেটা আমরা পেহেলগাঁও দেখলাম, তারপরে একটা প্রত্যাঘাত হয়েছে। প্রত্যাঘাত নিশ্চিতভাবে হবে। ভারতের মধ্যে যারা করেছে, যারা ঘটিয়েছে, তাদেরও অ্যাকশন নেওয়া হবে, এবং যারা এটাকে এই পুরো পারপেট্রেটার্স যেটা এটা প্ল্যান করেছে, যেটা যারা এটাকে এই নাশকতার ছকটা বানিয়েছে, আপনি দীপ পরিষ্কার বললো, এই পাকিস্তানের আর্মি, পাকিস্তান রাষ্ট্র, টেররিস্ট খান, তারাই সরিয়ে নিয়ে যাচ্ছে এই মাসুদ আজহারকে। হয়তো কালকে লস্করে তৈয়বার হাফিজ সাইদকে সরিয়ে নেবে, দাউদকে ওরা সরিয়ে রেখেছে। তার মানে পুরো নেটওয়ার্কটা যে মাথাটা, সে মাথাটা হচ্ছে আইএসআই, মাথাটা হচ্ছে আসিম মুনির। যতদিন এই মাথাটা না ভাঙা হবে, হাত পা কেটে লাভ নেই। মাথাটা এদের হয়তো কাতারে সরিয়ে দেবে, কাউকে আজারবাইজানে রাখবে, সেখানে কতদিন সেফ থাকবে তা কোনো অজান্তে অজানা লোক তাদের সেখানে শেষ করে দেবে। এটা সময়ের অপেক্ষা, প্রশ্নচিহ্ন রইল। কিন্তু পাকিস্তান সময়ের অপেক্ষা এবং সময়ের দিকে আমাদের নজরে থাকবে। দিল্লি বিস্ফোরণে এবার তুরস্ক যোগ। তুরস্কে গেছিল এই উমার এবং শাকিল। ইস্তানবুলে জৈশের হ্যান্ডেলারের সঙ্গে সাক্ষাৎ করেছিল উমাররা। কি করে এই খবর জানতে পাচ্ছেন গোয়েন্দারা, সূত্র কি বলছে? সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুমন। এবং গোয়েন্দারা এখন 20 জনের বেশি সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করছেন, এবং সেই জিজ্ঞাসাবাদ করার ক্ষেত্রে বারবার নতুন ধরনের ইনফরমেশন আপডেট উঠে আসছে, এবং সেই কানেকশনে তারা একাধিক ডাক্তার মডিউলের অন্য অংশদেরও কিন্তু গ্রেপ্তার করার দিকে এগোচ্ছেন। এবং যেটা বিস্ফোরক তথ্য জানা যাচ্ছে যে তুরস্ক যোগ রয়েছে এই উমারের। এই উমার যে কিনা গাড়িটা ড্রাইভ করছিল এবং যে ডিটোনেট করেছিল লালকেল্লার কাছে বলে আপাতত জানা যাচ্ছে, সেই উমার তুরস্কে গেছিল এবং ইস্তানবুলে সেখানে কিন্তু যতদূর সম্ভব, যতদূর আইডেন্টিফাই করা যাচ্ছে, জৈশ কমান্ডারদের সঙ্গে তার মিটিং হয়েছিল এবং সেখানেই কিন্তু তাদের ট্রেনিং মডিউলও চলেছিল, সেটাও কিন্তু খানিকটা জানা যাচ্ছে। এরপর এই তদন্ত কোন দিকে এগোয় সেদিকে আমাদের নজর থাকবে। তবে খুব পরিষ্কার হয়ে যাচ্ছে, একদিকে যখন বাংলাদেশ থেকে নেপাল হয়ে এত বিস্ফোরক আমাদের দেশে ঢুকছে, অন্যদিকে তুরস্কে এরা যাচ্ছে, কোথাও বহির্বিশ্বের সঙ্গে যে যোগাযোগ এবং বাইরে থেকে যে অপারেট করা হচ্ছে এদের, যে বিষয়টা বারবার করে উঠে আসছিল, সেটা কিন্তু অনেকটা স্পষ্ট হয়ে যাচ্ছে। তুরস্ককে আমরা দেখেছিলাম অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে খোলাখুলি সাপোর্ট করেছিল। পাকিস্তানের মাটি তো সন্ত্রাসবাদের ঘাঁটি ছিলই, পাশাপাশি বাংলাদেশের মাটি, এবং এখন বোধহয় তুরস্কের মাটিও হতে চলেছে।
দেখুন, অনেকগুলো তদন্তের দিক রয়েছে তদন্তকারীদের কাছে, আর ইম্পর্টেন্ট প্রায়োরিটি হিসেবে যেটা রাখা হচ্ছে সেটা হচ্ছে 3 ঘন্টা পার্কিং লটে যখন গাড়ি দাঁড়িয়েছিল। দিল্লি বিস্ফোরণের গোয়েন্দাদের ভাবাচ্ছে 10ই নভেম্বর 3 ঘন্টা 29 মিনিট কি করছিল এই সময় উমর। দুপুর 3:19 লালকেল্লার পার্কিং লটে উমরের গাড়ি ঢোকে। সন্ধে 6টা 48 মিনিটে পার্কিং লট থেকে বেরিয়ে যায় উমর। সন্ধে 6টা 55-তে বিস্ফোরণ হয়, কিন্তু লালকেল্লার পার্কিং লটে এই 3 ঘন্টা কি করছিল উমর? এই প্রশ্ন ঘুরছে। তন্ময় প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময়, এই প্রশ্নটার উপরে কেন এত জোর দিচ্ছেন তদন্তকারীরা? কি মনে করছেন এই 3 ঘন্টা কারোর সঙ্গে যোগাযোগ করেছিলেন, সেটাই কি খোঁজার চেষ্টা করছেন? দেখো, এখানে 3টে বিষয় উঠে আসছে অন্তত সূত্র মারফত যা জানা যাচ্ছে। এক, এই যে বিপুল পরিমাণ বিস্ফোরক যে গাড়িটাতে ওমর রেখেছিল এবং নিচে নিয়ে পার্কিং লটে দাঁড়িয়েছিল, কোথাও কি গোয়েন্দা এবং পুলিশের চোখ এড়ানোর জন্য? কারণ তুমি খেয়াল করে দেখো, সেই দিন পর আমরা TV9 বাংলা দেখাচ্ছিলাম আহমেদাবাদ, ফরিদাবাদ থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে ডাক্তাররা অ্যারেস্ট হচ্ছেন, এই জঙ্গি মডিউল ডাক্তার যারা রয়েছেন তারা অ্যারেস্ট হচ্ছেন, জঙ্গি অ্যারেস্ট হচ্ছে, বিপুল পরিমাণ বিস্ফোরক সেগুলো উদ্ধার হচ্ছে, বাজেয়াপ্ত হচ্ছে। সেই সময় এই বিস্ফোরকটাকে বাঁচানোর জন্যই কি কারণ লিখেছে এখানে পার্কিং লটের মধ্যে কে রেখে দেওয়া হয়েছিল, গাড়িটাকে নিয়ে তিনি বসেছিলেন? অর্থাৎ কারোর নির্দেশে এই বিস্ফোরকগুলো তিনি আড়াল করার চেষ্টা করেছেন গোয়েন্দাদের থেকে, যাতে এগুলো বেঁচে যায়, গোয়েন্দা ধরে না পেলে, পুলিশ ধরে না পেলে। এক, দুই, কারাও কেউ হয়তো এখানে এসে দেখা করেছিল, সেটাও কিন্তু সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দেখা হচ্ছে যে কারোর সঙ্গে তিনি দেখা করেছেন কিনা। শুধু গাড়ির ভেতরে 3 ঘন্টা বসে থাকার পর কার নির্দেশে গাড়িটাকে পার্কিং থেকে বার করে আবার ধীরে ধীরে নিয়ে যাচ্ছিলেন যখন এই বিস্ফোরণটা হয়েছিল। অর্থাৎ উমর কেন এই কাজ করলো সেইটা তথ্য খুঁজতে গিয়ে কিন্তু এই পরপর 3টে বিষয় বেরিয়ে আসছে। অর্থাৎ কারণ নির্দেশ পেয়ে সে পার্কিং লটে ঢুকেছিল, কারণ নির্দেশ পেয়ে পার্কিং লট থেকে বেরিয়ে যাচ্ছিল, এবং গোয়েন্দা পুলিশের হাত থেকে এই বিস্ফোরকগুলোকে আড়াল করার চেষ্টা করেছিল, এমনটা কিনা, এই 3টিতেই নজর। ধন্যবাদ। আর এত পরিমাণে বিস্ফোরক এই যে ফরিদাবাদ থেকে ধরা হচ্ছিল, একাধিক জায়গায় স্পেশাল ফোর্সরা একাধিক রাজ্যে তারা কাজ করছিলেন। এই বিপুল পরিমাণে বিস্ফোরক 2 বছর ধরে মজুত হয়েছে। বিস্ফোরক মজুত করেছিল ডাক্তার শাহিন। আল ফালাহ হাসপাতালে যাবতীয় কেমিক্যালসের দায়িত্বে ছিল ডাক্তার শাহিন। গোয়েন্দা সূত্রে যা খবর, বড় সড়ো একটা নাশকতার ছক ছিল তাদের, এবং একাধিক জায়গায় হামলারও ছক ছিল বলেও এখনো পর্যন্ত জানা যাচ্ছে। আল ফালাহ হাসপাতালে প্রায়ই দেখা যেত এই শাহিন আর উমরকে। দেশে একাধিক বিস্ফোরণ ঘটানোর কথা বলতো উমর। আদিল আর মুজাম্মিলের সঙ্গে বিস্ফোরক বোঝাই করছিল উমর, যারা স্বীকারোক্তি শাহিনের খবর সূত্রে। শাহিন শাহিদ, দিল্লি বিস্ফোরণ কাণ্ডে অন্যতম চর্চিত নাম এই মহিলা ডাক্তারের। শুধু ডাক্তার বললে কম বলা হবে, যে কোনো রাসায়নিক ব্যাপারে শাহিন শাহিদ কিন্তু যথেষ্ট অভিজ্ঞ ছিল, এবং যে অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই দিল্লি বিস্ফোরণ কাণ্ডের অন্যতম মাথা হয়ে উঠেছে এই মহিলা ডাক্তার। তবে শুধু কি ডাক্তারি পেশা? তদন্তকারীরা মনে করছেন এবং প্রাথমিকভাবে তদন্তের পর জানিয়েছেন যে এই ঘটনায় যে শাহিন শাহিদের নাম উঠে এসেছে, জৈশে মোহাম্মদের ভারতে মহিলা ব্রিগেডের অন্যতম মাথা ছিল শাহিন শাহিদ। যে কোনো পরিকল্পনা নিখুঁতভাবে তৈরি করার ব্যাপারে তার জুড়ি মেলা ভার। তবে শাহিন শাহিদের স্বভাব কেমন ছিল? এই ইনস্টিটিউট অর্থাৎ আল ফালাহ ইউনিভার্সিটির যে দীর্ঘদিন কাজ করার সুবাদে এখানকার অধ্যাপকদের একাংশ জানালেন যে এই শাহিন শাহিদ কারোর সঙ্গে বেশি কথা বলতেন না, চুপচাপ থাকতো, যখন খুশি ইউনিভার্সিটিতে আসতো, যখন খুশি ইউনিভার্সিটিতে বেরিয়ে যেত। আগে কোথায় কাজ করে সে অতীতের ব্যাপারেও কাউকে কিছু জানাতো না। এমনকি তার এই বিশৃঙ্খল আচরণের বিরুদ্ধেও একাধিকবার ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে রিপোর্ট জমা পড়েছে, কিন্তু তারপরেও তার কিছু হয়নি। যথেষ্ট প্রভাবশালী ছিল, এমনকি কেমিক্যাল সংক্রান্ত বিষয়ে যথেষ্ট অভিজ্ঞ ছিল। আর এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই দিল্লি বিস্ফোরণ কাণ্ডের অন্যতম মাথায় উঠেছে এই শাহিন শাহিদ। ক্যামেরায় অনুদীপের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, ফরিদাবাদ, আল ফালাহ ইউনিভার্সিটি। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে জড়িত ডাক্তার শাহিনের অদ্ভুত আচরণ ছিল। শাহিনের সঙ্গে কাজের অভিজ্ঞতা বললেন এক অধ্যাপক। কোনো নিয়মের তোয়াক্কা করতো না ডাক্তার শাহিন। সন্দেহভাজনদের সঙ্গে ওঠা বসা ছিল শাহিনের। অনুমতি ছাড়াই বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে যেত শাহিন। শাহিনের বিরুদ্ধে জমা পড়েছিল শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ। শাহিনের অতীত সম্পর্কে মেলেনি কোনো তথ্য, বলছেন আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। दिल्ली के लाल किला के सामने 10 नवंबर को हुए कार में ब्लास्ट में एक बड़ा नाम सामने आया, और वो नाम था शाहीन शाहिद। ये वो नाम है जो जैश मोहम्मद के लिए भारत में महिला विंग की जो ब्रिगेड थी उसको हेड कर रही थी, और इसका काम
महिलाओं का ब्रेन वॉश कर उनको जैश ए मोहम्मद के लिए काम कराना था। फिलहाल पुलिस ने शाहीन शाहिदा को गिरफ्तार कर लिया है और उससे लगातार पूछताछ की जा रही है। सूत्र बता रहे हैं कि शाहीन ने एजेंसीज के सामने यह कबूल किया है कि पिछले 2 साल से वो और उसके साथी डॉक्टर मिलकर के जो विस्फोटक था उसको इकट्ठा कर रहे थे और इसके अलावा उसके साथी डॉक्टरों के साथ मिलकर भारत के अलग अलग जगहों पर विस्फोट और धमाके करने की प्लानिंग थी। फिलहाल शाहीन शाहिदा, मोहम्मद मुजम्मिल और उसके जो साथी अदील हैं वो पुलिस के शिकंजे में आ चुके हैं। एजेंसीज लगातार उनसे पूछताछ कर रही है, रोज नए नए खुलासे हो रहे हैं। अदील की गिरफ्तारी से ही मुजम्मिल की गिरफ्तारी हुई इसकी निशानदेही पर, और मुजम्मिल की निशानदेही पर 2900 किलो विस्फोटक फरीदाबाद से बरामद हुआ, जिसके बाद जो डॉक्टर उमर था, ऐसा सूत्र बता रहे हैं और ये इन्वेस्टिगेशन की तरफ जा रहा है कि क्या उसी से बौखला करके डॉक्टर उमर ने ये लाल किले के सामने ब्लास्ट किया था। तो फिलहाल शाहीन शाहिदा इस पूरे मामले में काफी अहम कड़ी हो जा रही है जो पुलिस के हाथ में और जो रोज नए खुलासे कर रही है, और यह साफ हो रहा है कि शाहीन शाहिदा लगातार इन टेररिस्ट ग्रुप के संपर्क में थी और विस्फोटकों को वो भी इकट्ठा कर रही थी। अब सबसे बड़ा सवाल यह है कि 2900 किलो विस्फोटक तो फरीदाबाद से रिकवर हो गया, लेकिन क्या इन लोगों ने कहीं और भी विस्फोटक छुपा कर रखे हैं जिनकी पुलिस लगातार तलाश कर रही है। कैमरामैन खुर्शीद के साथ पुनीत शर्मा, TV9 भारतवर्ष, दिल्ली। বিস্ফোরণ কাণ্ডে এনআইএ জিজ্ঞাসাবাদের মুখে শাহিনের ভাই পারভেজকে দিল্লিতে নিয়ে গেছে উত্তরপ্রদেশ এটিএস। এনআইএ জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে পারভেজকে। 4 নভেম্বর পারভেজ শেষবার তার বাবাকে ফোন করেছিল। এক সপ্তাহ আগেই ইন্টিগ্রাল বিশ্ববিদ্যালয় থেকে পদত্যাগ করে এই পারভেজ মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কাজ করতে পারভেজ। শাহিনের জঙ্গি যোগের বিষয়ে কিছুই জানতেন না, দাবি তার প্রাক্তন স্বামীর। তবে শাহিন প্রায় বিদেশে চলে যাওয়ার কথা বলতেন বলে জানিয়েছেন তিনি। শুনুন। बाहर जाना चाह रही थी, मेरा मतलब नहीं था। हम दोनों लोग शादीशुदा थे और आराम से रह रहे थे, अच्छी बेहतरीन सर्विस थी, 2 बच्चे भी थे, कोई प्रॉब्लम किसी तरह की थी नहीं। अब वो अपनी तरफ से अपने साइड हो सकता है कुछ उनके दिल में रहा हो, वो चली गई होंगी, मुझे तो कुछ पता नहीं इसके बारे में। आपको मालूम था कि वो उनकी संबंध आतंकियों से, आपको जानकारी थी कि उनका संबंध कुछ आतंकियों से, किस ना ऐसा कुछ नहीं था। कितने साल आपके शादी हो गए थे उनके साथ? 9 साल। वो बाहर जाना चाह रही थी, एक बार मेरे से जिक्र किया, मैंने कहा यार यहाँ रहना ज़्यादा सही है, यहाँ पे रिलेशन है हम लोगों के, सबसे मिलते जुलते रहेंगे, बाहर जाके अकेले हो जाएंगे, दिक्कत होगी। এদিকে দিল্লি বিস্ফোরণ কাণ্ডে আটক আরো একজন ডাক্তার। শ্রীনগর থেকে পুলিশের জালে ডক্টর তাজমুল, কুলগামের বাসিন্দা তাজমুল বছর 3 আগে চাকরি ছেড়ে দিয়েছেন এই ডাক্তার তাজমুল। সম্প্রতি তাজমুল 2 থেকে 3টি গাড়ি কিনেছেন বলে পুলিশ সূত্রে খবর। এতগুলো ব্যক্তিগত গাড়ি কেন? চাকরি ছাড়লে এত টাকা কোথা থেকে এলো? জানতে চলছে জিজ্ঞাসাবাদ। জঙ্গি হোয়াইট কলার নেটওয়ার্কের সঙ্গে কোনো যোগ রয়েছে কি ডাক্তার তাজমুলের? আর এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে নরেন্দ্র মোদী দেশে ফিরেছেন। দেশে ফিরে সরাসরি চলে গেছেন হসপিটালে, যারা জখম রয়েছেন, ভর্তি আছেন তাদেরকে দেখতে। এরপরে বিকালে নিরাপত্তা বিষয়ক মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী। আমরা আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি। নরেন্দ্র মোদী দেশে ফিরে হাসপাতালে চলে গেছেন, যারা জখম তাদেরকে দেখতে। পাশাপাশি আজকে বিকেলেই নিরাপত্তা বিষয়ক মন্ত্রিগোষ্ঠীর বৈঠক হতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে হবে এই বৈঠক। প্রসঙ্গত মনে করিয়ে রাখি, এর আগে এই সিসিএস এর বৈঠক হয়েছিল অপারেশন সিঁদুরের পর। বৈঠক থেকে কি বড় কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে? আমরা আপনাদেরকে ছবি দেখাচ্ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহতদের দেখতে হাসপাতালের পথে। প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন, তারপরেই সরাসরি চলে যান হাসপাতালে। দেশে ফিরেছেন, দেশে ফিরে সোজা চলে যান হাসপাতালে প্রধানমন্ত্রী। সেখানে যারা জখম রয়েছেন তাদের সঙ্গে কথা বলেন, তারা কেমন আছেন চিকিৎসকের কাছ থেকে জানতে চান।
তারপরেই তিনি সেখান থেকে বেরিয়ে আসেন। এরপরেই আজকে বিকেলে অত্যন্ত হাই প্রোফাইল একটি মিটিং আছে, সিসিএস এর বৈঠক আছে, সেই বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে অপারেশন সিঁদুরের সময় আমরা দেখেছিলাম এই সিসিএস এর বৈঠক শেষবার হয়েছিল, তারপর দীর্ঘ কয়েক মাস 3-4 মাস কোনো বৈঠক হয়নি। এই বৈঠক এমন একটা সময় হতে চলেছে, তখনই প্রশ্ন উঠছে তাহলে কি বৈঠক থেকে কোনো কড়া সিদ্ধান্ত হতে পারে? ইতিমধ্যেই এই প্রশ্ন উঠতে শুরু করেছে। এই বৈঠকের দিকে নজর রয়েছে গোটা দেশের। এদিকে এক মৌলবীকে আটক করা হয়েছে দিল্লি বিস্ফোরণ কাণ্ডে। হরিয়ানার মেওয়াট থেকে এই মৌলবীকে আটক করেছে জম্মু কাশ্মীর পুলিশ। সূত্রে খবর, ফরিদাবাদ মডিউলে যুক্ত রয়েছে ওই মডিউল। नादीगाम इलाके में है, जो कि शोपियान ज़िले में स्थित है, जहां पे बताया जा रहा है कि जो मौलवी इरफान श्रीनगर में एक मस्जिद में इमामत करते थे, वो इस घर के निवासी है। आप मेरे पीछे जो घर देख सकते हैं, ये इरफान का घर है। और बता दें आपको कि अभी जो खुलासे हो रहे हैं वो इस कदर चौंका देने वाले हैं कि उन खुलासों ने कहीं ना कहीं इस परिवार को भी चौंका दिया है। बताया जा रहा है कि जो मौलवी इरफान है वो कहीं ना कहीं जो है डॉक्टरों को जो है कट्टरपंथ की ओर ले जाने में जो है काफ़ी भूमिका निभा रहे थे। और कहीं ना कहीं जो है वो डॉक्टर इरफान जो है, वो जो इरफान है वो डॉक्टरों को जो है उन्होंने ही एक नेटवर्क ऐसा बनाया जिसमें अभी तक अगर हम कहें कई डॉक्टर्स को जो है वो पकड़ा गया है। बात ही नहीं है, क्योंकि उसको बेचारे को खुद उर्दू नहीं आता था। वो कहाँ से डॉक्टर को हैंडल करेगा, डॉक्टर को कुछ सिखाएगा। डॉक्टर की लेवल अलग होती है। ये तो एक अनपढ़ था, खाली दरसगाह में उसने तालीम हासिल की। दरसगाह में कौन सी तालीम हासिल होती है? खाली कुरान की। इंग्लिश नहीं वहाँ पे हासिल होता है, उर्दू वहाँ पे नहीं हासिल होता है। फिर डॉक्टर को कैसे वो हैंडल करेगा? तो ये कर वो कर, ये तो खाली उस पर इल्ज़ाम है। कोई एफआईआर था क्या इरफान? नहीं नहीं नहीं, कोई भी नहीं था, कोई भी नहीं था। हमारे पहले कभी पुलिस आई है क्या इस घर? नहीं नहीं, यहाँ नहीं आई, कभी नहीं आई है। बस 18 अक्टूबर को आई है, उससे पहले कभी मैंने नहीं देखा है। यही है कि जो इरफान के अभी खुलासे इरफान के बारे में हो रहे हैं, वो निसंदेह इनके लिए भी चौंका देने वाले हैं। और कहा जा सकता है कि ये वो इनके अनुसार ऐसा इरफान है ही नहीं जो अभी उनको बताया जा रहा है। कैमरामैन सईद मुर्तज़ा के साथ मैं रजा अहमद, TV9 भारत वर्ष, शुपया।